বাজার স্টেশন তো এখানেই, 20 টাকার বেশি 1 টাকাও দেব না, যাবেন? রিকশাওয়ালা খানিক সময় ভেবে মলিন মুখে বলে। আচ্ছা ওঠেন। মেয়েটি উঠে বসলে রিকশাওয়ালা রিকশার টান দেয়। একটু দূরে যাওয়ার পরপরই ফোনের রিংটোন বেজে ওঠে উচ্চস্বরে। রিকশাওয়ালা এক হাতে রিকশা সামলিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করবে। গাড়িতে বসা মহিলাটি বিরক্তির স্বরে বলে, গাড়ি চালানোর সময় কথা বলা ট্রাফিক রুলসের বাইরে, জানেন না? রিকশাওয়ালা আর ফোন বের করে না। তবে ফোনটার ওপাশের ব্যক্তিও যেন এতেও ক্ষান্ত হয় না, একের পর এক কল করতেই থাকে। মিনিট 10-এর মধ্যে রিকশা তার গন্তব্যে পৌঁছে যায়। ভাড়া নিয়ে ফোন হাতে নেয়। এখনও বেজেই চলেছে। ফোন রিসিভ করেই দেয় এক ধমক। খেলবার আসি আমি, এল্লা পর খালি ফোন আর ফোন, বাত্তে খালি বইসে থাকতে থাকতে তেল গজাইছে। ফোন ধরি নাই মানে রিক্সা চালাইতেছি, ঘটে এইটুকু ঘিলু নাইলো। ওপাশের ব্যক্তি ধমক শুনে চুপসে যায়, মিনমিনে গলায় বলে, আপা আইছে বাজারঘাট। তবে শেষ না করতে গিয়েই এপাশ থেকে ধমক দিয়ে বলল, তোর বইন মাসে 10 বার আসবো, আর আমি কামাই কইরা তা করে গিলা ভরু, পারমুনা বাজার করতে, রাখ। ওপাশের অভিমানিনী টইটম্বুর নয়নে ফ্যাসফ্যাসে গলায় বলে, মুক্তা আপা আইছে, সাথে আপনার বোনের জামাই, ভাগ্নে ভাগ্নি। রিকশা চালক এবার অস্বস্তিতে পড়ল বোধ করি। আমতা আমতা করে বলে, কখন আইছে? ঘন্টাখানেক হইব। আমি বাজার নিয়ে আইতেছি, তুই সব রেডি কর, রাখতেছি। এবার শান্ত গলায় বলে লোকটা। ওপাশ থেকে নাক টেনে এক অভিমানে ভরপুর ভগ্ন কণ্ঠে শোনা যায়, শোনেন, কাছে বাড়ি হওয়ার লাইগা আমার বইন মাসে 2-1 বার আসে, হাতে পায়ে ধরে বসাইলেও একতাল ভাত খায় না। উপরন্ত মায়ের জন্য এত এত সদাই আনে, তাই কথাবার্তা একটু ভাইবা চিন্তা করেন। খপ করে কল কেটে দেয়। মনিরুজ্জামান নামক রিক্সাওয়ালা ঝাঁকড়া চুলে হাত চালায়। দিন দিন কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে সে। মুখ দিয়ে একটু ভালো কথা বের হয় না। সে রিস্কায় বসে বড় বাজারের দিকে যায়। আপা এসেছে অনেক দিন পর, একটু ভালো মন্দ না খাওয়ালে হয়? এক 23-24 বছর বয়সের নারী, পরনে মলিন কাপড়, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। মুচকে হেসে এগিয়ে আসতেই 4 বছরের এক মেয়ে এগিয়ে এসে মায়ের হাত ধরে বলে, ও মা, আম্বাকে কইছো আমার জন্য আইসক্রিম আনতে? নারীটি মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে, না মা, তোমার ফুপা ফুপু আইছে, তাদের জন্য বাজার করতেই তো সব টাকা ফুরাইয়া যাইব, অন্যদিন আনবো নে। মেয়েটি মুখ মলিনতায় ছেয়ে গেছে। এর মধ্যে ঘরের কাঠের দরজা ঠেলে এক মধ্যবয়সী মহিলা বেরিয়ে এসে বলে, এই বিধি, কারেন্ট চইলা গেল গা, তোর দুলাভাই গরমে হাঁপিত্তিস করতাছে, হাত পাখা নাই? বিধি মুচকি হেসে বলে, আচ্ছা আপা, ওই টিনের বাস্কের ওপর দাঁড়ান, আমি বাহির কইরা দিতাছি। বলি সে ঘরে ঢোকে। উচ্চ নিম্নবিত্তের ঘর যেমন হয় তেমনি ছোট ঘর। একটা খাট, কাঠের টেবিল, শোকেস ও একটা বক্স। বিথি তার হাত পাখা বের করে বিছানায় বসে থাকা বয়স্ক গোছের লোকটাকে বাতাস করতে করতে বলে, দুলাভাই, বেশি গরম লাগতেছে? রাস্তার ওপাশে দাঁড়াইলেও অনেক বাতাস। লোকটি হেসে বিথির হাত থেকে হাত পাখা নেয়। পাখা ঘোরাতে ঘোরাতে ঘরের থেকে বেরিয়ে যায় একটু বাতাসের খোঁজে। বেশ গরম পড়েছে আজ। মোটা গোলমোল সাইজের হওয়ায় গরমটা তার বেশি। বিথি ঘর থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে গিয়ে ফ্রিজে রাখা গরুর দুধ, মাছের টোপলা নিয়ে ভিজিয়ে রাখে। পেঁয়াজ রসুন ছিলে নেয়, অল্প আদা রসুন জিরা বেটে রাখে। তারপর মেয়ের খোঁজে যায়। মেয়েটাকে সে চোখে চোখে রাখে আজকাল।
যুগ জামানা ভালো না, যেখানে মেয়ে নিজেই বাড়িতেই সুরক্ষিত নয়, অন্যের বাড়িতে তো কথাই নেই। বাবুই, এই বাবুই, আমা। না, কোনো সাড়া নেই। বিধির পাশের বাসায় ফারজানাদের বাসা যায়। ফারজানার মেয়ে ফারিয়া বাবুয়ের সমবয়সী, সাথে খেলার সাথীও। ওদের বাসায় টিভি থাকায় দারুণ, মেয়েটা সুযোগ পেলেই কার্টুন দেখতে যায়। বিথি এত বকে শাসায়, মেয়েটা যেন কানেই নেয় না। আজ একটা থাপ্পড় লাগাবে। ফারজানার বড় ছেলে 6-এ পড়ে। ছেলেটা মোটেও সুবিধের নয়। তার বাবুইকে ফারিয়ার সাথে মিশতে বারণ করেছে বিথি, কিন্তু বাবুই একান দিয়ে ঢুকিয়ে ওখান দিয়ে বের করে দেয়। মেয়েটা যত বড় হচ্ছে ততই যেন অবাধ্য হচ্ছে। বাবুইয়ের বাবা এলে বলবে একটা ছোট্ট টিভি কিনতে। মেয়েটা অন্যের বাড়িতে টিভি দেখতে চায়, বিষয়টা মোটেও ভালো লাগে না। বিথি গিয়ে দেখে বাবুই পাকা ফ্লোরে বসে টিভি দেখছে আর ফারজানার পা টিপে দিচ্ছে। বিথির বুকটা যেন চৌচির হয়ে যায়। গরিবের ঘরে জন্ম তো কি হয়েছে, তার মেয়েকে সে কম যত্নে রাখেনি। সেই মেয়ে একটু টিভি দেখার লোভে অন্যের পা টিপে দেবে। সেই বাবুইকে ডাকে। বাবুই লাফ দিয়ে ওঠে, মাকে দেখে দৌড়ে বেরিয়ে যায়। ফারজানা হেসে বলে, পাটা অনেক ব্যথা করতেছিল, তাই একটু। তুমি কিছু মনে নিও না। হুম। বলেই বিথি বেরিয়ে আসে ওদের বাড়ির থেকে। নিজ বাড়ির আঙিনায় আসতেই দেখে বাবুই ঘরে ঢুকলো। সে কিছুই বলে না, বাড়িতে মেহমান আছে, তারা গেলে আজ মেয়েটার হচ্ছে। হাত ভর্তি বাজার নিয়ে টিনের গেট খুলে বারান্দায় ঢোকে মনিরুজ্জামান ওরফে মনির। ছোট্ট টিনের বাড়ি, হাফওয়ালা টিনশেডের 2টো ঘর, গোসলখানা ও টয়লেট। উঠান নেই, শুধু একটা বারান্দায় বাড়তি জায়গায় হিসেবে, যেখানে রান্না বান্না করা হয়। বিথির বাড়ির নাম রেখেছে বাবুইয়ের বাসা। মনির বাজার বারান্দায় রেখে ডাকে, আপা, মুক্তা আপা, ময়না, সবুজ। একে একে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। ময়না, সবুজ, মনির ভাগ্নে ভাগ্নে। মনির তাদের সাথে ভালো মন্দ কথা বলে, বিথিকে ডাকে। বিথি ঘর থেকে বের হয়, তবে পিছনে বাবুই। মনির ব্যাগ থেকে 3টা চিপস বের করে 2টো ময়না ও সবুজের হাতে দিয়ে আরেকটি বাবুইকে দেয়। বাবুই চিপস পেয়ে খুব খুশি হয়, তবে তার খুশি বেশিক্ষণ থাকে না। বাবুইয়ের থেকে বছর 2-1 বড় সবুজ তার হাত থেকে চিপস নিয়ে বলে, মাম্মা, আমি 2টো নিই। মনির মলিন মুখে দাঁড়ানো মেয়ের দিকে তাকায়। বাবুই, তোরে আবার কিনে দিমুনি। আচ্ছা। বাবুই মিনমিনে গলায় বলে, আচ্ছা বা। বাবাকে সে বেশ ভয় পায়। ভয় পাওয়ার কারণও আছে বটে। মেজাজি মনির যখন তখন মেজাজ হারিয়ে খেকিয়ে ওঠে, চড়ছাপ্পর দিতেও ভোলে না। আবার ভালোবাসে, তবে ভয় দারুণ, বাঁচলেও কাছে ঘেঁষে সাহস পায় না। বিথি বাজারের ব্যাগ থেকে একে একে সব বের করে, মাংস, সেমাইয়ের প্যাকেট, পোলাওয়ের চাউল, সব হাবি জাবি অনেক কিছুই এনেছে। বিথি তার কাজে লেগে পড়ে। ময়না সবুজ ঘরে গিয়ে বসে, মনির গোসলখানায় ঢুকে পড়ে। বিথি আঁচলে গিট খুলে 5 টাকা বের করে মেয়ের হাতে দেয়। বাবুই মায়ের গালে চুমু দিয়ে দৌড়ে যায় মণিহারির দোকানে। মুক্ত আর তার জামাই আরেকটি ভাইয়ের বাড়ি যায় বেড়াতে। মনির গোসল সেরে বেরিয়ে আসে, বিথির পাশে পিড়িতে বসে বলে, দাও দে, আলু আমি ছিলা দিতাছি। দরকার নাই। মনির কপালে ভাঁজ ফেলে বলে, দে। বিথি দেয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। রগজটা মনির খেপে যায়। তবে বাড়িতে বড় বোন এসেছে দেখে মেজাজ নিয়ন্ত্রণে এনে বলে, কুত্তার লাহান মুখ বানায় কাম করানোর দরকার নাই। ওঠ,
আমার বোনের জন্য আমি রানমু। বিথির চোখ ভরে ওঠে। সে উঠে চলে যায় ঘরের ভিতরে। মনির চুলার পাশে বসে নিজেই সব কাজ করতে থাকে। রান্না বান্না সে মোটামুটি সামলাতে পারে। সে আলু ছিঁড়ে নিয়ে মাংস সহ ধুয়ে নেয়। এর মাঝেই বাবুই আপন মনে বরফ খেতে খেতে আসে। মনির তার হাতে বরফ দেখে বলে, টাকা পাইলি কই? তোর ফুপা কিনা দিছে? বাবুইয়ের চোখে ভয় স্পষ্ট। একবার বাবার পকেট থেকে না বলে টাকা নেওয়ায় মনির তাকে 50 বার কান ধরে উঠবোস করিয়েছিল। সেই দৃশ্য মানসপটে ভেসে আসায় সে মাথা নিচু করে বলে, আবার বিশ্বাস করো, আমি তোমার পকেট থেকে নেই নাই, মা দিছে আমারে। মনির তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তোর মায়েরে ডাক। বাবুই আরো ভয় পায়, আব্বা মাকে আবার বকবে না তো। সে গলা উঁচিয়ে মাকে ডাকে। বিথি ঘর থেকে বেরিয়ে আসে মেয়ের আওয়াজে। মেয়ের ভীতু মুখটা দেখে মনিরের দিকে তাকায়। মনির তার দিকে না তাকিয়েই বলে, নুন মরিচ কতটুক দিমু? বিথি মনে মনে ভেঙচি কাটলো, কেন তুই একাই রাঁধবি? তোর বইনের জন্য এখন আবার দরকার পড়ে কেন? বিথি বসে যায় পিড়িতে। হলুদ লবণ সব মশলাপাতি পরিমাণ মোতাবেক দেয়। মনির ভালো করে মেখে নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেয়। বিথি পোলাও চাউল ধুয়ে এনে অপর চুলায় পোলাও বসিয়ে দিল। মনির টুকটাক কথা বলে, বিথি হুঁ হাতে জবাব দিল। সব রান্নাবান্না শেষে শুধু পায়েসটা বসানো বাকি। মনির বলে, তুই যা গোসল করে নে, বাকি আমি সামলে নিব নে। বিথি তার কথা মতো গোসলে যায়। 7-8 বছরের সংসার জীবন তার। বিথি পরিবারে অতি সচ্ছলতার ঘেরা না থাকলেও মোটামুটি সচ্ছল ছিল। লোকটার সাথে বিয়ের কালে ঘটক তার পরিবারের গল্প করেছিল। ছেলে আইএ পাস, গার্মেন্টসে উচ্চ পদে চাকরি করে। তখন অবশ্য গার্মেন্টস চাকরি করত, তবে উচ্চ পদে নয়, সামান্য কর্মচারী। কিন্তু ঘটকের চাপাবাজিতে ফেঁসে যায়। ভালো করে খোঁজ খবর না নিয়েই বিথির পরিবার তাকে পাত্রস্থ করে। বিয়ের পর সত্যিটা জানাজানি হয়। ছেলের ঘর নেই, ম্যাট্রিক ফেল। বিথির পরিবার অনেক রেগে যায়। নিজের ঘর দুয়ারই নাই, ভাইয়ের দেওয়া এক ছোট খোপের মতো ঘরে থাকে। এ নিয়ে কি বাকবিদণ্ড হয়? তবে এখানে মূল দোষী ঘটক। সেই কারসাজি সাজিয়ে দুপক্ষকে ঘোল খাইয়েছে। এরপর শালিজি বসে, বিথিকে বলে সে সংসার করবে কিনা। বিথি রাজি হয় সংসার করতে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। পরিবারের লোকজনের বিরুদ্ধে সে সংসার করতে সিদ্ধান্ত উপনীত হলে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। মনিরুজ্জামানও সহ্য করতে পারে না বিথির পরিবারের লোককে। তবে বিথিকে সে মন থেকেই মেনে নিয়েছে। প্রথম কয়েক বছর বলা যায় মাথায় তুলে রাখত। ঢাকায় এক গার্মেন্টস চাকরির দরুনে সেখানে থাকতে হতো। ছুটি পেলেই বউয়ের কাছে ছুটে আসতো। তবে এসে বউয়ের করুণ অবস্থা দেখে মায়া হতো। বাড়ির সব কাজ বিথির ওপরে চাপিয়ে দেওয়া হতো, অথচ অন্য বউয়েরা কাজের ধারে কাছেও ঘেঁষত না। মনের সিদ্ধান্ত নেয় বউকে নিয়ে যাবে ঢাকায়। তার সিদ্ধান্তের কেউই খুশি হয় না, তবে বাধাও দিতে পারে না। মনির বউকে নিয়ে পাড়ি জমায় ঢাকার শহরে। মাস 3 যাওয়ার পর বিথি হাঁপিয়ে ওঠে। এই ব্যস্ত ঘটা শহরে ভালো লাগে না তার। সারাক্ষণ একা বাসায় থাকতে কারই বা ভালো লাগে। সেও জয়েন করতে চেয়েছে গার্মেন্টসে, কিন্তু মনির রাজি হয় না। সে সুস্থ থাকতে তার বউ কেন চাকরি করবে? 2 পয়সা কামাই করা শিখলেই তার উপর কথা বলবে, সেটা সে হতে দিবে না। এদিকে বিথিও জেদ ধরে সে বাড়ি চলে যাবে। মনির যেতে দেবে না। দিন শেষে কলুর বলদের মতো খাটুনি খেটে রাতে নরম তুলতুলে বউকে পেয়ে তার সকল ক্লান্তি দূর হয়ে যায়।
মনের সুখ দুঃখর কথা বলার একজন সঙ্গী চাই, আদর যত্ন করার এক আদুরে বউ না থাকলে এখন সে থাকতে পারবে না। বিথির যাওয়ার আর হয় না, মাস যায় বছর যায়, এর মধ্যে বিথির সন্তান সম্ভবা। এক ছোট্ট ভাড়া বাড়িতে মনির সন্তান সম্ভবা বউকে রেখে গিয়ে বুকে পাথর চেপে কাজ করত। বিথির 6 মাস হলে মনির বিথিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। কিছুদিন সেখানে থাকার পর ভাইয়েরা কথা শোনায়, কাজ করে না, ওকে এভাবে বসে কে পালবে, তার ওপরে পোয়াতি বউ। অথচ মনিরের কাছে কিছু ক্যাশ ছিল, সেগুলো দিয়ে সে সংসারের খরচাপাতি দিত মায়ের হাতে, কিন্তু খোটা ঠিকই শুনতে হতো। বিধিকে দিয়ে কাজ করানো হতো আভাঙা। মনির মায়ের কাছে গিয়ে বলে সে আলাদা হতে চায়, ব্যাস এতেই মনিরের মা রেগে যায়, আলাদা করে দেয় তাদের। দিন যায়, মাস বেরোয়, বিধি এক মেয়ে সন্তানের জননী হয়। সবাই নাক সিটকায়, প্রথমেই মেয়ে, এ তো পরের ঘরেই দিতে হবে। মনির অবশ্য এসবে কান দেয়নি, মেয়েকে সে আদর যত্ন করত, তবে বিধিকে সে আরো আদরের সোহাগে রাখত। গ্রামের এক চালের আড়তে কাজ করত। প্রথম প্রথম ভালো চললেও মেয়ে এলে খরচ বেড়ে যায়, মেয়ের ঔষধপত্র, বউয়ের ঔষধপাতি। বিধি বাচ্চা প্রসব করে যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাকে ভালো মন্দ খাওয়াতে হবে না? মাকে ভালো মন্দ খাওয়ালেই না বাচ্চা খাবার পাবে। মনির সিদ্ধান্ত নেয় আবার ঢাকা যাবে। বিধিও করুণ অবস্থা বিবেচনা করে সায় জানালো। চলল সবাই ঢাকা। সেখানে গিয়ে ভালোই চলছিল, মেয়ে বড় হলো ধীরে ধীরে। হঠাৎ একদিন বিধি জেদ করে সে ঢাকায় থাকবে না। কেন মনির জিজ্ঞাসা করলেও কিছু বলতো না। তার জেদে হার মেনে মনির আবার বাড়িতে ফেরে। পৈতৃক সূত্রে ভাগে পাওয়া অল্প জমি ঘর বাড়ি তোলা হয়, এতেই হাতের ক্যাশ করি শূন্যের কোঠায়। কাজ পায় না মনির, কি করবে ভেবেও পায় না। মেজাজ সব সময় সপ্ত আসমানে ভেসে বেড়ায়। বিধির ওপরে রাগ হয়, ওর জন্যই তো এখানে আসা, এখন বেকার হয়ে ঘোরো। বিধি মনিরের সব রাগ সহ্য করে নেয়, মাঝে মধ্যে অভিমান করে বসে থাকে। কখনো মনির 2-1 কথা মিষ্টি কথা বলে অভিমান ভাঙিয়ে দেয়, তো কখনো চিল্লাচিল্লি করে চড়াও হয়। কখনো 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 থাপ্পড় জোটে বিথির কপালে। বিথি থাপ্পড় খেয়েও স্বাভাবিক আচরণ করে, যেন কিচ্ছুটি হয়নি। তখন মনিরের অনুশোচনা হয়। বিথির আগে পিছে ঘুর ঘুর করে খানিক আহ্লাদ করে, ফুচকা চটপটি আচার এনে খাওয়ায়। এর মধ্যে আরেক সংবাদ আসে, বিথি আবার মা হতে চলেছে। মনির এই সংবাদ শুনে বাক হারা হয়ে পড়ে। এটা খুশির সংবাদ নাকি দুঃসংবাদ ঠাহর করতে পারল না। এই দুর্ভোগের সময় আরেক প্রাণের আগমন। নিজেরাই কত কষ্টে দিনাতিপাত করছে, তারাই জানে। ঋণে ঋণে জর্জরিত আছে সে, তার মধ্যে আরেকজনের দায়িত্ব কাঁধে কি করে তুলে নেবে? মেয়েটাকে কত মাস হলো 2 ভালো মন্দ খাওয়াতে পারে না। মেয়েটাও কখনো আবদার করে না, 2 পয়সার সদাই খাওয়ানোর জন্য দিলে খুশির ঠেলাই পারে না নিচে দিতে। এর মধ্যে এরকম সংবাদে মনির খুশি হতে পারে না। বিধির ওপর চটে যায়, কথায় কথায় খেকিয়ে ওঠে। মাস 2 পার হবে, ভাড়ায় রিক্সা চালিয়ে কোনো মতে চলেছে। অভাবের দায়ে রিক্সা চালাতে মনির বাধ্য হয়। প্রথম প্রথম বেশ লজ্জায় পড়তো, পরে 2-1 পয়সা কামানোর পর লজ্জা ভেঙে গেছে। যেখানে অভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখানে লজ্জা ধুয়ে ধুয়ে কি সে পানি খাবে? তবে সে ভালো একটা কাজের খোঁজ আছে, রিক্সা চালাবে না। লোকে মোটেও সম্মান দেয় না, যা তা বলে, অপমান করে। ভাইরাও টিটকারি দেয়, মনির মুখ বুজে সহ্য করে। তবে বিধির ওপরে তার চাপা রাগ হয়। কি হতো ঢাকায় থাকতে? এত অভাব দেখতেও হতো না তাদের। বিধির 5 মাস চলছে, পেটটা এখন দেখা যায়, তবে মেয়েটাকে না, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। মনিরের রাগ হয় ওর ওপর, আবার মায়াও হয়। সব মিলিয়ে চলছে তাদের অভাবের সংসার। মনির পায়েসের পাতিলা চুলা থেকে নামিয়ে নেয়, একটা বাটিতে ঢেলে নেয়।
এর মাঝে পায়েসের মিষ্টি ঘ্রাণ শুকে শুকে বাবুই ঘর থেকে বেরিয়ে আসে। চুলাই বাবাকে দেখে মুখ ছোট হয়ে যায়। মা থাকলে একটু চেখে দেখা যেত, বাবা না আবার বকে দেয়। তবুও পায়েসের লোভ সামলাতে না পেরে বাবুই মিনমিন গলায় বলে, আব্বা একটু পায়েস দাও না, এই অল্পই। মনির কপালে ভাঁজ ফেলে মেয়ের দিকে চায়, রাজবাড়ি গমগমে গলায় বলে, পেট ভাঙা পড়লো তোর, পরে খাইতে পারবি না। বাবুই মাথা নিচু করে বাড়ির বাইরে পা বাড়ায়। মনির ডাকে, বাবুই। বাবুই বাবার কাছে এসে দাঁড়ায়। মনির মেয়েকে কোলে বসিয়ে দিয়ে টপাটপ চুমু দেয়। এখন অল্প খেয়ে কিছুই হইব না, তোর ফুপুরা গেলে বেশি করে দিমুনে তোরে, খাইস। বাবুই খুশি হাতে হাততালি দেয়, বাবার গালে চুমু দেয়। এক বুক সাহস নিয়ে মনির হেসে উঠল, মেয়ের কপালে গালে আদর করে। এরই মধ্যে গোসলখানা থেকে বিথি বেরিয়ে আসে। সদ্য স্নান সেরে বেরিয়ে আসা স্নিগ্ধ শোভন বউকে দেখে তার ভিতরটা আনন্দে নেচে ওঠে। টকবগিয়ে বেড়ে যায় ভালো লাগা। তবে লম্বা চুল বেয়ে টপ টপ করে পানি পড়তে দেখে গমগমে সুরে বলে, চুল তো ভালো করে মোশো শোনাই, ঠান্ডা লাগানোর পায় তারা। লাগুক ঠান্ডা, আমি 1 টাকার ওষুধ কিনা দিব না। বিথি গামছা দিয়ে চুল মুছতে মুছতে বলে, লাগতো না কারো ওষুধ, কঠিন অসুখ হোক মরি, তারপর আপনার শান্তি হোক। মনিরের মুখটা অসম্ভব রকম কঠিনতায় ছেয়ে যায়। মুখটা আর তার জামাই বাইরের টিনের গেটে খুলে ভিতরে আসে। তারা অল্প দূরে কয়েক ভাইয়ের বাড়িতে গিয়েছিল। বড় বোন জামাইকে দেখে মুখটা স্বাভাবিক হয়। আপনারা আছেন বলে বিথি বেঁচে আছে, নইলে গোটা কয়েক থাপ্পড় নিশ্চিত কপালে ছিল। মনির বোন জামাইকে বলে, দুলা ভাই হাত মুখ ধুইয়া আসেন, দুপুর গড়াইতেছে, চলেন খাই এলন কয়টা। আপা তুইও বাচ্চা করে হাত মুখ ধুয়াইয়া দে। মুক্ত আর তার জামাই ময়না ও সবুজ খেতে বসেছে পাটিতে। মনির বেড়ে খাওয়ায় তাদের। বিথি চুপচাপ বিছানায় বসে বাবুইকে মাংস দিয়ে পোলাও ভাত খাওয়াচ্ছে। মেয়েটা অনেকদিন পর মাংস ভাতের মুখ দেখলো, তাই আস্তে আস্তে স্বাদ করে খাচ্ছে, কোনো বাহানা করছে না। মনির সকলের খাওয়ার শেষে পাতে পায়েস দেয়। বোন জামাই শালকের হাতে পায়েসের প্রশংসা করলে মনির মুচকি হেসে সবাইকে আরও 1 চামচ করে দিল। সবাই খাবার শেষ করে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করলো। মনির বিথি থাকতে বলল, তারা মানা করে বলল আবার আসবে, বাড়িতে ফিরতে হবে জলদি, জরুরি কাজ আছে। তারা সবাই রেডি হয়ে বের হলো। মনির এগিয়ে যেতে গেল। বাবুই সব ভাত ধীরে সুস্থে খেয়ে মায়ের কাছে আবদার করলো পায়েস খাবে। বিথি মেয়ের মুখ মুছে দিয়ে পায়েসের জন্য গেল। বাটি ফাঁকা দেখে পাতিলের ঢাকনা সরায়, সেখানেও নেই। বাবুই কান্না করে দিল, আব্বা আমার জন্য একটু রাখলো না। বিথির চোখ ভরে ওঠে। সে ধীরে ধীরে পা মেলে ফ্লোরে বসে, পাতিল মুছে অল্প খানিক পায়েস বাটিতে ঢেলে বলে, এইটুকু খাওয়া মা, আবার রাইন্ধা দিমুনে। বাবুই কান্না থামিয়ে বাটি হাতে নেয়। অল্পক্ষণ পায়েস, 2 বার মুখে দিলেই শেষ হবে, অথচ বাবা বলেছিল বেশি করে রাখবে। বাবুই গাল ফুলিয়ে বাটি রেখে বলে, আব্বাকেও দিও, আমি খাবো না। বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘরের দরজায় দাঁড়িয়ে মনির সবটা দেখলো ব্যথিত নয়নে। সে মেয়ের জন্য পায়েস রেখেছিল, কিন্তু আপাকে যখন ভদ্রসুলভ একবার জিজ্ঞাসা করে, আপা আর একটু পায়েস দিই, আপা মাথা নাড়ে। মনির ভাবেনি আপা শিকার হবে। অগত্যা বাকি পায়েসটুকু বোনের পাতে দিয়ে দিয়েছিল। মনির ঘরে ঢুকে পকেট হাতড়ায়, কিছু টাকা পেলে ছিনিয়ে আনবে। পোলাওয়ের চাল আছে পোয়াখানে।
সেটা দিয়ে মেয়েকে রেঁধে দিবে, কিন্তু পকেট তো বোধহয় ফাঁকি দিল। মনির বিছানায় বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, বাবুই, ওম্মা, আবার রান্ধা দিমুনি, রাগ করিস না, চাল আছে তো, টাকা থাকলে অহনি চিনি আইনে বানাইতাম। বাবুই উঠে বসে, চোখ ডলে বলে, সত্যি তো? মিশা কইতেছ না তো? মনির মুচকি এসে মেয়েকে কোলে তুলে নিয়ে আদর করে, বেশ সময় নিয়ে। 100 ভাগ সত্যি, আর আইসক্রিমও কিনা দিমু। বাবুই খুশি হয়ে বাবার গলা জড়িয়ে চুমু খায়। বিথি মুচকি এসে এটো বাসন কোসন জড়ো করে। মনির মেয়েকে বিছানায় বসিয়ে দিয়ে কম দামি অ্যান্ড্রয়েড ফোনে কার্টুন দিয়ে মেয়ের হাতে দেয়। বাবুই যেন খুশিতে আকাশ জুড়ে উড়ে বেড়ায়। মনির বিথির হাত থেকে এটো বাসন নিয়ে বলে, আমি করমুনি, তুই পার্টিতে বয়, বাদ দে। বিথি কথা না বাড়িয়ে পাটিতে বসে। লোকটা এমনি, সুযোগ ও সময় পেলে বাড়ির সব কাজ একাই করে, রান্নাবান্না, বাসন ধোয়া, ঘর মোছা ইত্যাদি। বিথিকে একটা কাজও করতে দেবে না, আর বাচ্চার পেটে আসার পর থেকে কাজের ধারেও ঘেঁষতে দিবে না। মনিরের প্লেটে অল্প পোলাও, সাদা ভাত এবং মাংস, ঝোল দেয় না। অবশিষ্ট 1 পিস ভাজা মাছ দিয়ে বিথি মানা করবে, কিন্তু মনিরের চোখ রাঙানিতে গিলে নেই। মনিরের প্লেটে রাখে বিথির সামনে। বিথির প্লেট হাতে নেয়, তবে উকি দিয়ে এটাও দেখে ভাতের বলে ভাত নেই, পাতিলে আছে কিন্তু পোড়া ভাত। বিথি মাংস ছিঁড়ে ভাতের লোকমা বানিয়ে মনিরের মুখের সামনে ধরল। মনির ভ্রু কুচকে বলে, দরদ দেখাইতে হইব না, গিলা ভইরা খা, পেটেরটারে একটু শান্তি দে। না খায়া খায়া কি হইছুস দেহস না, আয় নাই, ফু দিলেই উইড়া যাবি। বিথি হাসে, মনিরের মুখে জোরপূর্বক লোকমা পুড়ে দিয়ে বলে, খাই তো, এখন শুকাইয়ে গেলে আমি কি করুম? মনির চোখ রাঙায়। বিথি ভয় পায় না এবার। পাতিলের পোড়া ভাত সহ প্লেটে ঢেলে নিয়ে সেও খায়, মনিরকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে বিথি মনিরকে বলে একটু বিশ্রাম নিতে। মনির নেয় না, রিক্সা নিয়ে বের হয়ে যায়। মহাজনকে জমা দিতে হবে, আবার পকেটও ফাঁকা। ব্যবসা গরমে জনজীবন বিপর্যস্ত। অসহ্যনীয় গরমে কারেন্ট না থাকলে মানুষের শোচনীয় অবস্থা বিরাজ করে। রাতের রান্না শেষ। 3 টুকরা মাংস সহ ঝোল ছিল, আর ডাল আছে, ওতেই হবে। শুধু ভাত রাঁধবে। বিথি মেয়েকে নিয়ে বিছানায় বসে। মেয়েকে অ আ পড়াচ্ছে। মেয়েটার হাতে করি হয়েছে, টুকটাক পড়তে পারে। রোজ সকালে উঠে মসজিদে যায় মক্তব পড়তে। আমপড়া পড়ছে সে। বিথি ভেবেছে সামনের বছর স্কুলে ভর্তি করিয়ে দেবে, তারই প্রস্তুতি চলছে পুরো দপ্তর। এর মধ্যেই গেট ধাক্কায় কেউ। বিথি বুঝতে বাকি নেই কে ধাক্কাচ্ছে। আস্তে ধীরে হেঁটে গেট খুলে দেয়। মনির ভিতরে ঢুকে রাজবাড়ি গলায় ধমক দেয়, কখন থেকে ধাক্কায় কানে ঢোকে না, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাস। বিথি ঘরে ঢুকে বিছানায় বসে বলে, হ্যাঁ, ঘুমাই। আপনি এত রাত কইরা আইসেন কেন? ভয় করে না আমার ঘরে? কখন চোর ডাকাত আইসে? মনিরের পরনে গেঞ্জিটা খুলে হেসে বলে, কি নিব চোর? তো একটা সুন্দরী বউ আছে, সেটাই ভাববার বিষয়। বিথি খানিক লজ্জা পায়। লজ্জা লুকাতে মেয়েকে পড়ানোয় মনোযোগ দেয়। মনির হাত মুখ ধুয়ে এসে বসে বিছানায়। মেয়ের পড়া দেখে খুশি হয়। একটা বিস্কুটের প্যাকেট বের করে মেয়েকে দেয়। বাবুই খুশি হয়ে তখনই ছিঁড়ে খেতে শুরু করে। মনির একটা আচারের প্যাকেট বের করে বিথির করে ফেলে। তোর জন্য না, তোর পেটেরটা, আর বুঝলি? বিথির অধর কোণে হাসি ছড়িয়ে পড়ে। আঁচল দিয়ে মনিরের ভেজা মুখটা মুছে দিয়ে বলে, বুঝছি, আমি খাবার বাড়ি। তুই থাক, আমি নিয়ে আসি এখানে।
তিনজনে একসাথে খামু। মনির গামলায় বেশি করে ভাত, মাংস ও ডাল নিয়ে আসে। নিজের হাতে বিথি ও মেয়েকে তুলে খাওয়ায়, সাথে নিজেও খেয়ে নেয়। হাসি তামাশা ও মেয়েকে গল্প, তিনজনের খাওয়া দাওয়া সমাপ্তি ঘটে। বাবুই ঘুমিয়ে পড়ে। বিথি বাইরে থেকে ঘরে এসে মেয়ের পাশে শোয়, কিন্তু হাত পায়ের বিষে চোখে ঘুম ধরা দেয় না। মনির দরজা বন্ধ করে এসে বিথির পাশে বসে। কি হয়েছে? বিথি ঠোঁট উল্টে বলে, পা গা গতর ব্যথা করে। এত রোগ বালাই তো শরীরের ভিতর। বিরক্তির সাথে মনির লাইট নিভিয়ে দিয়ে বিছানায় বসে। বিথির পা দুটো কোলে নিয়ে টিপে দেয়। বিথি বাধা দেয় না, আরামে চোখ বুঝে আসে। হাতে টাকা পয়সা হইলে একটা পুরান ধুরান টিভি কিনেন। মনিরের কপালে ভাঁজ পড়ে। নুন আনতে পান্তা ফুরায়, মহারানী টিভি দেখবেন? আমি দেখুম না, বাবুই ফারিয়া করে বাড়তে টিভি দেখতে যায়। ওর ভাইয়াটা ভালো না তেমন। তার উপর আজি যাইয়া দেখি মেয়েটারে দিয়া ফারজানা ভাবি পার্টি পাইতাছে। মেয়ে টিপা দিতাছে আর হাঁ কইরা টিভি দেখতাছে। বলতে বলতে তার কথা জড়িয়ে আসে। মনিরের হাত থেমে যায়। মেয়েকে দিয়ে কখনো সে লবণের বাটি আনায়, আর মানুষে পাটি পাচ্ছে। বিথি কান্না গিলে নিয়ে আবার বলে, এক কাজ করিয়েন, আমার বাটন ফোনে একটা মেমোরি তুইলা কিছু কার্টুন দিয়েন, ওইটাই দেখবো। ছোট্ট জবাব মনিরের। বিথিও কিছু বলে না, চুপচাপ থাকে দুজনেই। মনির বিথির পা টিপে পেটের আঁচল সরিয়ে দিয়ে আদর করে ফুলো পেটে চুমু দিয়ে বলে, চল ঢাকায় যাই। ঢাকায় টাকার খনি আছে রে। এইখানে কয় টাকা কামাই, ওখানে তার ডাবল বেতন তুলতাম। খানিক ভাবে, শহরের পরিবেশ ভালো না, মাইয়াটা এখানে ওইখানে ঘোরে। আজকাল মানুষের ভরসা আছে। মনিরের কথা বলে না। বিথি আবার বলে, আগের বাড়ির মালিক লুস্তা ছিল, কেমন কইরা তাকাইয়া থাকতো। মেয়েটারে কোলে নিয়া সি। মনিরের চোয়াল শক্ত হয়। আগে বলিস নাই কেন? কি করতেন আপনি? খালি ঝামেলা হইতো। ওরা বড় লোক মানুষ, কিছু কইতে পারতেন না, উল্টা আপনারই ফাঁসাইয়া দিত। মনির চুপ করে থাকে। কথা সত্য, দুনিয়াটা বড়ই স্বার্থপর, জালিমের যুগ। তবে সে দুঃখ বোধ করে এতদিনে না বুঝেও মেয়েটার উপর রাগ দেখাতো। বিথি নাক পরিষ্কার করে আবার বলে, আচ্ছা যাবো ঢাকা, তবে ভালো একটা বাড়ির ব্যবস্থা কইরেন। যামুনা ঢাকা? না, আমি ভাবছি এইভাবে আর কয়দিন চলবো। মেয়েটা বড় হচ্ছে, তার লেখাপড়া, আরেকটা আসছে, তার খরচপাতি। মনির বিথির বুকে মাথা রেখে শুয়ে পড়ে। বিথি সযত্নে তার ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মনির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইবা দেহি, তুই আবার পরে বাড়ি আসার জন্য জেদ করবি না তো? না, তবে আমাগরের সুরক্ষা নিশ্চিত করা লাগবো। আমি আসি তো। বিথির অধরকোণে হাসি ফুটে উঠল নিমেষেই। ঠিকই তো, লোকটা আছে না। মনির বিথির বুক থেকে মাথা তুলে আঁচল সরিয়ে দেয়। হাতটা গভীরে নিয়ে গালে, মুখে, গলায় এলো পাথারে চুমু দিতে থাকে। বিথি আঁতকে ওঠে চেনা পরিচিত স্পর্শে। চাপা স্বরে বলে, কি করছেন? মনির নিজ শক্তি প্রয়োগ করে, গলার ভাঁজে ভাঁজে চুমুতে ভরিয়ে দিয়ে বলে, হাড্ডির সার বউটা একটু সোহাগ করতেছি, বউটা আদরের অভাবে সুইকা যাইতেছে। বিথি খিলখিলিয়ে হেসে উঠল মধ্যরাত্রে। মনির তার অধৈর্যরা বন্ধ করে হাসি থামায়।
ঘড়িতে সকাল 10টা। মনির রিক্সা নিয়ে বেরিয়েছে সেই ভোর 6:30টার দিকে। বেশ ভালোই কিছু কামিয়েছে। সে তার বাড়ির এলাকার কাছেই এক ব্যক্তিকে নামিয়ে দেয়। রিক্সা এক দোকানের সামনে দাঁড় করিয়ে 1 পোয়া চিনি কেনে 35 টাকায়। মেয়ের জন্য 2টা চিপস কিনল। আসার সময় দেখে এক ছোট্ট বাচ্চা আইসক্রিম খাচ্ছে। মনির সেটা দেখে আইসক্রিম দোকানে যায়। একটা কোন আইসক্রিম দেখিয়ে দাম জিজ্ঞাসা করে। 80 টাকা শুনে মনিরের আর সেদিকে তাকায় না। 30 টাকার একটা বাটি আইসক্রিম কিনে চটজলদি রিক্সা হাঁকিয়ে বাড়ি যায়। গিয়ে দেখে মা মেয়ে বসে মোবাইল দেখছে। তারই রেখে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন। সে রেখে গিয়েছিল মেয়ের জন্য। মনির দেখে বিথি উঠে নিতে মনির থামিয়ে বলে, উঠা লাগবো না, ধর পায়েস রানভি সাত কইরা। অম্মা এই যে তোর আইসক্রিম চিপস, একা একা খাইস না, তোর মায়েরও দিস একটু। আমি যাই, রিক্সা রাইখা আছি রাস্তায়। বলে বাড়িয়ে যায়। বাবুই মোবাইল মায়ের কাছে দিয়ে আইসক্রিম খেতে থাকে। মাঝে মাঝে মেয়েকে সাধ্যেও হলে না। বিথি একবার মুখ নিয়ে মায়ের গালে টিপে বলে, আপনি খান আম্মাজান। বাবুই খুশি মনে খেতে থাকে আইসক্রিম। আইসক্রিম শেষ হলে চিপসের প্যাকেট মায়ের কাছে দেয় ছিঁড়ে দিতে। বিথি দাঁত দিয়ে ছিঁড়ে একটা একটা করে মেয়ের মুখে দেয়। বাবুই শব্দ করে সবটুকু খায়। বিথি এক ধ্যানে মেয়ের ফর্সা সুন্দর মুখটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তার বেশ দেখতে, যেন গরিবের ঘরে কোনো রাজকন্যার জন্ম হয়েছে। বাবুই একটা চিপস শেষ করে আর একটা খাবার আবদার করে। বিথি মানা করে। বাবুই হাসি মুখে মেনে নেয়। না, মেয়ে ফোনে কার্টুন দেখে বেশ সময় ধরে। ফোনে চার্জ ফুরিয়ে গেছে, তবেই ওঠে। বিথি ফোনটা চার্জে লাগিয়ে মেয়েকে গোসল করিয়ে হাতে মুখে একটু লোশন মাখিয়ে দেয়। একটা ফ্রক ও হাফ প্যান্ট পরিয়ে ছোট্ট চুলে ঝুঁটি বেঁধে দেয় তাল গাছের মতো। 2টো পুতুল ক্লিপ দুপাশে লাগিয়ে দিয়ে ফোনে বেশ কয়েকটা ছবি তোলে। মেয়েকে ভরপেট খাইয়ে নিজেও খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। গেট ধাক্কানোর আওয়াজ শোনা যায়। বিথি আস্তে করে উঠে বসে। পেট ক্ষীণ অবস্থা, ব্যথা অনুভব করে, তবে গুটি গুটি পায়ে হেঁটে গেট খোলে। বাবুই বিছানা থেকে নেমে মায়ের পিছনে আসে। গেট খুলে বিথি দেখে ফারজানা ভাবি চিন্তিত মুখে। সে জিজ্ঞাসা করবে, এর আগে ফারজানা ভাবি বলে, মনির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, পেছনের প্যাসেঞ্জারে গুরুতর অবস্থা, সদরে নিয়ে গেছে। বিথি মনে হয় শখ খেল। মাথা ফাঁকা ফাঁকা লাগে, বুকটা ভারী অনুভূত হয়, পেটের ক্ষীণ ব্যথা যেন তীব্রতর হয়, হাত পা বরফ হয়ে যায়। নিমেষেই ভাবি কিছুই জিজ্ঞাসা করবে, কিন্তু কথা বলার শক্তি ফুরিয়ে যায়। পেটে হাত রেখে পড়ে যেতে নেয়। বাবুই মা বলে কেঁদে ওঠে। ফারজানা কোনো মতে ধরে বিথিকে। আরও কয়েকজন গৃহবধূ এগিয়ে আসে। বিথি হাত পা ঘষে। একটু পর বিথি যেন হুঁশ ফেরে। মেয়েটি বুকে চেপে কেঁদে ওঠে। ভাবি, ওনার কিছু হয়েছে? কে বললো? আপনারা কে বলছে? বিথির কথায় ফারজানা বলে, আমারে ফারিহার বাপে কইল মনিরের কিছু হয়েছে কি না তা বলতে পারলো না, সদরে নিয়ে গেছে বলল। আমিও যাবো ভাবি, একটা রিস্কা ডাইকা দিবেন? ফারজানা সাই জানিয়ে উঠে যায়। বিথি উঠে যায়। বক্স খুলে কাপড় ভাঁজ করে, কিছু টাকা বের করে। তার কাছে ছিল কিছু গচ্ছিত। টাকাগুলো নিয়ে আর দেরি করে না, মেয়েকে নিয়ে ঘরে তালা ঝুলিয়ে বের হয়। ফারজানা ঠিক করে রিকশায় চড়ে বেরিয়ে যাবে হাসপাতাল উদ্দেশ্যে। ফোন লাগায়। লোকটার কাছে থাকা তার মোবাইল নাম্বারে। বেজে বেজে বন্ধ হয়ে যায়, রিসিভ হয় না। বিথি ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্না দেখে ছোট্ট বাবুই মা বলে কাঁদে উচ্চস্বরে। বিথি কান্না বন্ধ করে মেয়েকে বুকে জড়িয়ে নেয়। আজ লোকটার কিছু হলে তার কি হবে?
এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ কি হবে? তার পেটে যে আর একজন বেড়ে উঠছে, তার ভবিষ্যৎ কি হবে? এই নিকৃষ্টতম সমাজ তাদের বাঁচতে দেবে? বিথি ওপরওয়ালার কাছে প্রার্থনা করে লোকটার যেন কিছু না হয়, সুস্থ সমেত তাদের কাছে যেন ফিরে আসে। রিক্সাওয়ালা যত দ্রুত সম্ভব সদরে পৌঁছে দেয়। বিথির কোল থেকে বাবুইকে নামিয়ে দিল। বিথি বাড়ন্ত পেট ধরে আস্তে করে নামে। 40 টাকা রিক্সাওয়ালাকে দিয়ে বাড়িয়ে দিল মধ্যবয়স্ক লোকটা। বলে, দেয়া লাগবে না বৌমনি, আমার পোলার মতোই। আমি রিক্সা ওইখানে রাইখা আসি, একলা যাইয়া না, হুইচা পাইবা না। বিথি যেন একটু স্বস্তি পেল। সত্যি সে খুঁজে পেত না। আর এই অবস্থা বেশি হাঁটা চলা করতে পারে না। সিঁড়ি বেয়ে উঠতে অনেক বেগ পোহাতে হয়, তার উপরে মেয়েকেও আগলে নিতে হবে। লোকটা রিক্সা রেখে বাবুকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করে। বিথি তার পিছনে হাঁটতে থাকে। পেটে চিনচিন ব্যথা অনুভব করে, কিন্তু গ্রাহ্য করে না, এগিয়ে যায় আঁচলে মুখ ঢেকে। তারা রিসেপশনে গিয়ে খোঁজ করে। তারা সঠিকভাবে বলতে পারে না, অ্যাক্সিডেন্টের রোগী অনেক, এর মধ্যে 5 জন স্পট ডেড। তাদের মধ্যে 2 জন জোয়ান ছেলে। বিথির বুকটা কেঁপে ওঠে। তাদের জেনারেল ওয়ার্ডে পাঠিয়ে দেয়। সেখানে অনেক অ্যাক্সিডেন্ট কেসের রোগী আছে। বিথি মনিরের ফোনে কল লাগায় অনবরত। জেনারেল ওয়ার্ডে গিয়ে বিথি শত মানুষের ভিড়ে আপন মানুষের খোঁজে। চোখে পড়ে না, এর মধ্যে বাবুই আব্বা বলে চিল্লে ওঠে। হাসপাতালে নীরব জায়গায় এরকম চিল্লানোতে সবাই বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। আর বাবুই লোকটার কোল থেকে নেমে দৌড়ে এক জোড়া পা জড়িয়ে হেঁচকি তুলে কেঁদে ওঠে। বিথি পা জোড়ার মালিককে দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। মনির মেয়েকে কোলে তুলে নেয়। অবাক চোখে ক্রন্দনরত বিথির দিকে তাকিয়ে থাকে। তার রিক্সায় চড়ে এক মহিলা নিউ মার্কেটে যাচ্ছিল। বিথির বয়সী হবে, বেশ স্মার্ট আর বেশভূষায় বেশ বড়লোক মনে হলো। মহিলাটি শাড়ি পরে আঁচল শূন্য ছেড়ে আপন মনে ফোনে কথা বলছিল কারোর সাথে। মনির রিক্সা চালাচ্ছিল আপন গতিতে। এর মাঝেই মহিলাটির আঁচল রিক্সার চাকায় পেঁচিয়ে যায়। ব্যাস ঘটনা শুরু। মনির মহিলাটিকে হাসপাতালে নিয়ে আসে, ভর্তি করে। মহিলাটি ভালোই আহত হয়েছে, মাথা ফেটে গেছে, হাত পা গলা ছিলে যাতা অবস্থা। কিন্তু এরা এখানে কেন? বিথি এগিয়ে আসে, পেটে হাত রেখে মনিরের বুকে মাথা রাখে, হাও মাও করে কাঁদতে থাকে। মনির এক হাতে মেয়েকে সামলিয়ে বিথিকে ধরে। এত মানুষের মাঝে এভাবে জড়িয়ে ধরা বেশ লজ্জায় পড়ে মনির। ধমকে বলে, হইছেটা কি? ছাড়, মরছি আমি যে মরা কান্না জুড়াই দিছস। বিথি কান্না কমে না, তার সাথে পাল্লা দিয়ে বাবুইও কাঁদে। মনির কিভাবে জানবে এই মুহূর্তের আগেও তারা কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল? কতটি অসহায় বোধ নিয়ে তারা এতটুকু রাস্তায় এসেছে। ভয় নামক মহামারী তাদের কতটা গ্রাস করেছিল। মনির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কিছুটি হলেও আজ করতে পারে। বউ বাচ্চার কাঁদার কারণ কি? তার মনটা অসম্ভব ভালো লাগায় ছেয়ে যায়। এত বকে শাসন করে, তবুও বউ বাচ্চা তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে। এত অভাব অনটনের ভিতর রাখে এদের, তবুও কখনো তার প্রতি অনীহা প্রকাশ করে না। তার পরিস্থিতি বুঝে আবদার করবে না, মেয়েও না, মেয়ের মাও না। যখন চা দেবে খুশি মনে গ্রহণ করবে। মাঝে মধ্যে নোকচোক হয় তাদের, উচ্চ পর্যায়ে না। রাতের ব্যবধানেই তা মিটে যাবে। মনির বুঝতে পারে অভাব অনটন থাকলেও তার বাবুইয়ের বাসায় ভালোবাসার খাদ নেই। তারাই তো এক সুখী পরিবার। উপন্যাসের শেষ পাতায় আমি ঠিকই ছিলাম, তবে পূর্ণতা ছিল বাস্তবতাকে ঘিরে। ধোঁয়াশা মাখা আবরণ ছিল মলাটে, ভূমিকায় ছিল কোনো
রঙিন কল্পনায় আঁকা প্রতিচ্ছবি। আবেগে ছিল জল ছিটানো জাগরণ, কিন্তু আমি অভাগা, গোটা উপন্যাসের শেষের পাতায় অযত্নেই পড়ে রইলাম। নিচের ঝুলিতে কিছু থাক আর না থাক, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখা প্রয়োজন। সব জায়গায় নিজেকে বটবৃক্ষের মতো বিস্তার করা উচিত নয়, কারণ তীব্র যন্ত্রণায় ডাল ভেঙে যেতে পারে। দেখা গেল শেকড় এতদূর বিস্তৃত যে না পারছে সয়ে যেতে, আর না পারছে সব ছেড়ে চলে আসতে। হঠাৎ করেই আমি সবার অপ্রিয় হয়ে গেলাম। কেন হলাম ঠিক জানি, আবার জানিও না। প্রিয় মানুষদের কাছে ধীরে ধীরে বাড়তি এক বোঝা হতে থাকলাম। রাগ, অভিমান, চারটে কথা, এমনকি দুটো চড় থাপ্পড় মেরে নেওয়া যায়, কিন্তু স্তম্ভিকার আড়ালে যে ভয়ঙ্কর মরণ পীড়া থাকে তা কখনো কোনো কমল হৃদয়ের মানুষ ভাঙতে পারে না, কারণ সে সমঝোতাভাসী হওয়ার আগেই অজানা কারণে চোখ ভর্তি পানি ডেকে আনে। খারাপটা নিজের দিকে তাকালেই লাগে। আয়নার অপর পাশের মেয়েটার বিধ্বংসিত চেহারাটা দেখলে খুব আফসোস হয়। ইস, নিজের করা ভুলের জন্যই তার আজ এই পরিণতি। সে জানতো বাস্তবতা অনেক কঠিন। ঝাঁ ছকচকে দেয়ালের আড়ালে সবসময় আলো থাকে না। অতি বিনয়ে ব্যক্তিত্ব হারিয়ে যায়। মনুষ্যকুলে মুখোশের পরিমাণ যে বড্ড বেশি। সবটা জেনে শুনেই সে ভুল করেছে। এখন জীবন তাকে এমন মার মেরেছে যে নিজের জন্য একরাশ বিষণ্ণতা আর হাহাকার ছাড়া কিছুই অবশিষ্ট নেই। জীবিত মানুষগুলো নিজের দুঃখ বোঝে, কিন্তু তার কথার আঘাতে যে অন্য কেউ দুঃখ পায় সেটা বোঝে না। পৃথিবী জুড়ে এত এত নিচ্ছিদ্র সুন্দর অনুভূতির মাঝে আমি বিষণ্ণ এক বিভীষিকা, যার অন্তঃপুরের খোঁজ কেউ রাখে না, যার থাকা না থাকায়ও কারো কোনো ফারাক পড়ে না। অপকর্ষিত বিষাদের ঘরে যেমন নীলাভ অফুরন্ত দুঃখ থাকে, তেমনি আমার অন্তর্গহীনে যন্ত্রণা আর হতাশারা উঠতে থাকে। আর এইভাবেই কোনো অভিযোগ ছাড়াই আমার নিত্যদিনের সূচনা ঘটে। অনুশোচনার চাদরে ঢেকে দেব নিজের অনুভূতি। যন্ত্রণার কঙ্কর শেষে দাঁড়িয়েও ফিরবো না আর তোমার দ্বারে। বলবো না, জানো আমার অনেক খারাপ লেগেছে, অনেক খারাপ লাগছে, আর অভিযোগে মত্ত হব না আমি। খুব বেশি চুপ হয়ে যাব। তুমি ভেবে নিও আমি অভিমান করা ছেড়ে অন্ধকার অতল গহীনে তলিয়ে গেছি। দীর্ঘদিন যাবৎ মন ভালো নেই। মিথ্যে হাসি আর জমানো কষ্টের মাঝে শুধুই শূন্যতা ভেসে বেড়ায়। দেখতে গেলে সবই ঠিক আছে, কিন্তু ভেতরের অশান্তিটা কিছুতেই থামে না। কারোর সাথে সুখ দুঃখ কোনোটাই আর এখন ভাগ করে নিতে ইচ্ছে হয় না, কারণ কেউ শুনতেই চায় না আমি ভালো আছি, আমার দুঃখ নেই। এই অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ। কারোর সাথে সুখ দুঃখ কোনোটাই আর এখন ভাগ করে নিতে ইচ্ছে হয় না, কারণ কেউ শুনতেই চায় না আমি ভালো আছি, আমার দুঃখ নেই। এই অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ। হুমায়ুন আহমেদ বলেছিলেন, প্রতিটা মেয়েই নিষ্ঠুর হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়, তবে সময়ের ব্যবধানে কে কতটা নিষ্ঠুর হয় সেটা তার সাথে ঘটে যাওয়া কারণের ওপর নির্ভর করে। পরিবারের কাছে বড় মুখ করে বলেছিলাম তোমাকে আমার চাই। এখন পরিবারের কাছে আমি মুখ তুলে কথা বলতে পারি না, কারণ তুমি যে আমার আর নাই। এখন আর না কাউকে ভরসা করি, না কাউকে ভয় করি। এখন যা করি নিজের ইচ্ছে মতো করি, কারণ বিশ্বাস করা মানুষগুলো অবিশ্বাস করা শিখিয়েছে। আমি ছিলাম তার দ্বিতীয় প্রেম, তাই তার মন মস্তিষ্কের কোথাও আমি রইলাম না, কিন্তু সে ছিল আমার প্রথম ভালোবাসা, তাই আজও তাকে ভোলা গেল না। হাসি মুখ দেখতে চাই বললেই বা হাসি মুখ দেখতে চাইলেই হয় না। হাসিটা ধরে রাখার কারণ বা হাসি রাখার কারণ জানতে হয়।
ফিরে এসে দেখলে দেখা যায় কিছু মানুষ ভুল, কিছু মানুষ শেষ হয়ে গেছে, কিছু মানুষ আজও অপেক্ষায়, আর কিছু মানুষ জীবিত লাশ। যদিও সবাই ফিরে আসে না, অবাধ্য পিছুটান। যদি পিছুটান থেকে থাকে, কখনো ভালো হয় বা কখনো খারাপ। আসলে সবই সময়, কোনটা ঘটে বলা যায় না। কিছু মানুষ পিছুটান থাকলে জীবন সুন্দর, আর কিছু মানুষ পিছুটান থাকলে জীবন শেষ। তুমি আমার হলে না, ঠিক আছে, কিন্তু তুমি তো এটা নিজের মুখেই স্বীকার করেছ। আমার পর সুন্দর দেখতে ভালোবাসার মানুষ, সংসার, সন্তান সব পেয়েছ, কিন্তু তুমি আগের মতো নেই, যেমনটা আমার সাথে থাকতে ছিলে। পৃথিবীতে আর কেউ না জানুক, আমি তোমাকে ভুলতে পারিনি বলে এগোতে পারিনি। আর কেউ না জানুক, পৃথিবীতে কোনো এক প্রান্তে একজন মানুষ তোমাকে আজও পাগলের মতো ভালোবাসে। তুমি আর নাই বা জানলে, পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মানুষ তোমাকে আজও পাগলের মতো ভালোবাসে। তোমার বউকে বলে দিও, তোমাদের বিয়ের আগে একটা পাগলি ছিল, যাকে হাজার অবহেলা করার পরেও সে তোমাকে পাগলের মতো ভালোবাসত। তার ভালোবাসার প্রথম আমাকে মিষ্টি সুরে আদর করে ডাকটা ছিল সোনা। বুঝিনি এই সোনা ভালোবাসায় নয়, অভিনয়ে কেনা। অনেক বছর পর গিয়েছিলাম তোমার শহরে, কিন্তু চিনতেই পারলাম না কোন রাস্তায় কোন গলিতে তোমার ঘরটা ছিল। আমি তো গিয়েছিলাম তোমার শহরে, মেয়ে হয়েও খুঁজেছিলাম তোমার বাড়ির গলিটাকে রাতের বেলায়ও, কিন্তু আফসোস পেলাম না। দিনের বেলায়ও এখন পাবো কিনা সেটাই জানি না। আমি তো তোমাকে ছাড়িনি, তুমি ছেড়েছ, গায়ে হাত তুলেছ, দম বন্ধ করা অনুভূতি দিয়েছ, বাড়ি থেকে বের করে দিয়েছ, তারপর সবার কাছে অপমান, বাজে মেয়েতে পরিণত করেছ, পরিবার থেকে দূরে করে দিয়েছ, সুযোগ পেলেই আরো বদনাম করেছ, অথচ বলছো আমি দোষী। আসলে কিছু বলতে পারি না তো, তাই আমি দোষী। আমি অবশেষে মেনে নিতে শিখেছি যে আমি কারোর সাথেই থাকার যোগ্য না, আমি একা থাকারই যোগ্য। সবাই বলে শুরু যেমনই হোক, শেষ সুন্দর তো সব সুন্দর, কিন্তু আমার তো শুরু থেকে শেষ কিছুই ঠিক নেই, সবই বিভীষিকা। হিসেবের খাতায় আজ বেহিসেবি আমি, আর বিচ্ছেদের সুরে গান গাইলে তুমি। আমি অবশ্য ভাবনার কাছে বরাবরই হেরে যাই, ঠিক বুঝি না নিজের অবস্থান, তাই তো কদর না পেয়েও কোথাও কোথাও দিব্যি মানিয়ে নেই। কিন্তু এসবের বুঝি আসলেই প্রয়োজন নেই, আসলেই নেই। গল্পটা অল্প ছিল, কিন্তু তাতেই অনেক মায়া ছিল, কারণ গল্পের সেই মানুষটি আমার প্রিয় ছিল। পৃথিবীতে আমি স্পেশাল করে কোনো গল্প বা উপন্যাস পড়ে কাঁদি না। যে লাইনটা বা যতটুকু ঘটনাটা আমার জীবনের সাথে মিলে যায়, সেটা পড়েই কাঁদি। অপূর্ণতাকে সঙ্গী করে পূর্ণতার গল্প লেখা যায় না। যেই হাতে গড়া যায় সেই হাতে ভাঙা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত কেউ সুসাইড করে নেয়, ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতেই চায় না যে সে সত্যি সত্যিই ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সে দুঃখে আছে, সে আর সহ্য করতে পারছে না। অনসাইড লাভ সত্যিই অসাধারণ, কারণ কাউকে অভিযোগ দেওয়া যায় না, আর কাউকে জোর করে আটকে রাখার দরকার পড়ে না, আর না শুধু মুখে হাসি নিয়ে সবকিছু ছেড়ে দেওয়া যায়। একদিন এসে পাশে বসে দেখোই না আমি কেমন আছি, দূর থেকে জিজ্ঞাসা করলে তো বলবোই আমি ভালো আছি। দুঃখ তো নদীর মতো বহমান, এক স্রোত কিভাবে যেন মানুষের মধ্যে মিশে যায়, তা মানুষ নিজেই জানে না। সব সুন্দর নিমেষেই চোখের আড়াল হয়ে যায়, মানুষ তার টেরও পায় না। ভূমিকম্প হয়েছিল বুক পাজরে তুমি চলে যাবার পরে, তুমি টেরও পাওনি। আসলে তুমি প্রেমে পড়েছিলে, ভালোবাসনি। মানুষের তো স্মৃতি থমকে যায়, হারিয়ে যায়, তারা নিঃসন্দেহে বেঁচে থাকে। আমার তো মন থমকে গেছে, সব হচ্ছে রোবটের মতো, কিন্তু মন স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে। আমিও বেঁচে আছি,
কিন্তু ল্যাম্পপোস্টের মতো। আমি পরিবারের পছন্দও দেখেছি, নিজের পছন্দও দেখেছি। শান্তি শুধু একাকিত্বে। কি দরকার ছিল এত বন্ধুত্ব, এত ভালোবাসা, এত আপনজন? সেই তো একা একা সবকিছু ঠিক করতে হয়, থাকতে হয়, জীবন কাটাতে হয়, শুধু শুধু মায়ায় পড়া। মেয়েদের চোখের সৌন্দর্যে হারিয়ে যাও, সংসারের হেসেল ঠেলতে ঠেলতে, আগুনের ধোঁয়াতে একটু বয়স হলেই দৃষ্টি হারিয়ে যায়। মেয়েদের মধুর কণ্ঠে নেশায় ডোবো, সারাক্ষণ ঝামেলা, অশান্তি, বদনাম, অবহেলা পেয়ে মন ভেঙে গেলে কথা বলতে ভুলে যায়। মেয়েদের পরিবারকে ভালোবাসা দেখে ভাবো তোমার ও তোমার পরিবারের ও এভাবে খেয়াল রাখবে, তাই সম্পর্ক গড়ো। বাবার বাড়িতে রাজকন্যা, শ্বশুর বাড়িতে বৌমা নামের ছি। এমনকি তোর পরিবার তোমার পরিবার ভালো নয়, তাহলে তুমি ভালোবাসা পাবে কি? ভুলে যেতে চেয়েছিলাম, বহুবার চেয়েছি, খুব সচেতনভাবে চেয়েছি, তবুও মাঝে মধ্যে হঠাৎ করে তোমার মুখটা ভেসে ওঠে। মনে পড়ে সেই পুরানো হাসিগুলো, সেই চুপচাপ কথা না বলার সময়গুলো, যেগুলো এখন আর জীবনের অংশ না, তবুও হৃদয়ের ভেতরে কোথাও এখনো জীবিত রয়ে গেছে। ভেবেছিলাম সময় সব কিছু মুছে দেবে, তোমার মুখ, তোমার গন্ধ, তোমার সেই অভিমানী চোখ, কিন্তু সময় কেবল তোমার অবর্তমানে আমার ভেতরের শূন্যতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যেন তুমি থেকেও নেই, আবার নেই বলেও থেকেছ। তোমার নামটা এখন আর কাউকে বলি না, কিন্তু নিজের মনেই কতবার উচ্চারণ করি জানো না। কোনো পুরানো গান বা রাত্রির নির্জনতা তোমাকে ফিরিয়ে দেয় নীরবে, ধীরে, অথচ তীব্রভাবে। আমি জানি ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, জানি তোমাকে মনে রাখা মানেই বারবার ভেঙে পড়া, তবুও কিছু অনুভব থাকে যেগুলোর জন্য কোনো ব্যাখ্যা চলে না। সেগুলো কেবল অনুভব করা যায়, ভুলে থাকা যায় না। তুমি এখন অনেক দূরে, হয়তো অন্য কারো গল্পে, অন্য কারো ভালোবাসায়, আর আমি এখনো কোনো এক নিস্তব্ধ রাতে তোমার নামের পাশে দাঁড়িয়ে থাকি। ভুলে যাওয়ার চেষ্টার মাঝেই বারবার মনে পড়ে যাও। মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায় আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই। জীবনের মতোই সম্পর্কের পথও এইরকমই। একটি সম্পর্ক, সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক, যাই হোক না কেন, কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথম হয়তো তেমন একটা গুরুত্ব পায় না, কিংবা দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময় গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান। আমরা অনেক সময় ভাবি এ তো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করলো কেন, কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়তো ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়তো আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীরে ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছুর করার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার। সময় মতো একটি মেসেজ, ক্লান্তি দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিত, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা। এই ছোট্ট ছোট্ট কাজগুলোই জীবনের বন্ধন গড়ে তোলে।
সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা, তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা, একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি, এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড। সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো, প্রতিদিন সেখানে একটু করে জল দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই।